Hello everyone, welcome back to the English learning. Here you can learn English with me in an easy way. আমরা আগের ভিডিওতে শিখেছি প্রোনাউন কি এবং প্রোনাউনের টাইপস কতগুলো এবং সেই প্রোনাউনগুলোর মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো আছে। আজকের এই ভিডিওতে শিখবো আমরা প্রোনাউনের সেই রুলসগুলো কি কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা যখন সেন্টেন্সে প্রোনাউন ইউজ করব তখন আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এবং আরও একবার তোমাদেরকে মনে করে দিতে চাইবো যে আমি কিন্তু তোমাদের জন্য পার্টস অফ স্পিচ সিরিজ শুরু করেছি এবং সেই সিরিজে আমরা অলরেডি নাউন এবং প্রোনাউন অলরেডি শিখে ফেলেছি এবং তোমরা যদি চাও পার্টস অফ স্পিচের একদম ডাউটগুলো ক্লিয়ার করতে অবশ্যই ভিডিওগুলো পরপর দেখতে থাকো। তাহলে আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। দেখো আমি এখানে তোমাদের জন্য রুল 1 লিখেছি। রুল 1-এ আমি তোমাদের জন্য দুটো সেন্টেন্স লিখেছি, যেমন ইউ সি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক, আই ইউ অ্যান্ড হি আর ক্রিমিনালস। যখন দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলো প্রোনাউন ইউজ করেছি। এবার একসাথে অনেকগুলো প্রোনাউন যখন আমরা ইউজ করব তখন আমরা কোন রুলসটা ফলো করব এবং কি স্পেসিফিক রুলস আছে। তাহলে এই শব্দগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এগুলো অবভিয়াসলি আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে এবং কোন কোন শব্দগুলো পার্সোনাল প্রোনাউনের আন্ডারে আসে আমরা আগের ভিডিওতে শিখেছি। তাহলে দেখো এখানে যখন আমি অনেকগুলো প্রোনাউন একসাথে ইউজ করছি তখন আমি কিভাবে লিখছি। প্রথমে এখানে ইউ দেখে তোমরা বুঝতে পারছো কোন পার্সন রয়েছে, এটা সেকেন্ড পার্সন, সি হচ্ছে থার্ড পার্সন অ্যান্ড আই হচ্ছে ফার্স্ট পার্সন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে পার্সনের কনসেপ্টটা কী এবং কার কাছে কোনটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে এখানে দেখো একটা সেন্টেন্স আমি লিখেছি, ইউ সি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। এই সেন্টেন্সটা কিন্তু কি হচ্ছে, পজিটিভ সেন্সে বলছি। মানে দেখো নর্মাল একটা কথা যে আমরা সবাই কি করেছি, তুমি সে এবং আমি কি করেছি, আমাদের কাজটা শেষ করেছি। যখন নর্মাল কোনো কথা বলবো মানে পজিটিভ কথা, দেখো এখানে কিন্তু নাবাচক বা নেগেটিভ মানে আমার পক্ষে খারাপ বা আমাদের জন্য খারাপ এরকম কোনো কথা বলা নেই। যখন আমরা পজিটিভ বা নর্মাল কথা বলবো তখন আমাদের যে প্রোনাউনের অর্ডারটা সেন্টেন্সের মধ্যে অলওয়েজ কী হবে, সেকেন্ড পার্সন প্রথমে, থার্ড পার্সন তারপর হবে ফার্স্ট পার্সন। এবার দেখো সবসময় তোমাদের নাম্বারটা কি হবে, তোমরা এভাবেও লিখতে পারো 2 3 1। এবার তোমরা মনে রাখার সুবিধার জন্য 2 3 1 মনে রাখবে এবং সবসময় ভাববে যে এই অর্ডার অনুযায়ী কিন্তু তোমাদের প্রোনাউন লিখতে হবে। সেন্টেন্স যত বড়ই হোক না কেন বা যে ফরম্যাটে থাকুক না কেন তোমাদের এই অর্ডারটা ফলো করতে হবে। এবার দেখো সাপোজ দেখা গেল কোনো সেন্টেন্সে তোমাদের ইউ দেওয়া নেই, শুরু হচ্ছে সি এবং আই দিয়ে, তখন দেখো আমি তোমাদের কি বললাম, ফরম্যাট কি হচ্ছে 2 3 1। হতে পারে তোমার 3 1 দেওয়া আছে, আবার কখনো হতে পারে যে 2 3 দেওয়া আছে, আবার কখনো হতে পারে যে 2 1 দেওয়া আছে, 2 অথবা 1। এই যে তিনটে আমি অর্ডার দেখালাম, এই 3 অর্ডার অনুযায়ী তোমাদের এই পার্সোনাল প্রোনাউনটা ইউজ করতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে আমি ভার্বটা বসিয়েছি এখানে আমি হ্যাভ ভার্ব বসিয়েছি, মানে বহু বচনের ভার্ব বসেছি। এবং আরেকটা জিনিস দেখো এখানে যে আরও একটা প্রোনাউন রয়েছে সেখানে আমি আওয়ার লিখেছি। তোমাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে আমি যখন এখানে অনেকজনের কথা বললাম ইউ সি আই, তখন আমি এখানে আওয়ার বললাম কেন, দেয়ার কেন বললাম না। বাট একটা জিনিস লক্ষ্য করো, যখন ইউ সি আই লিখছি, আই শব্দটা যখন আমাদের সেন্টেন্সের মধ্যে ইউজ হবে এবং যতগুলোই প্রোনাউন থাকুক না কেন পরবর্তী যে প্রোনাউনটা আমরা ইউজ করব, যে ওয়ার্ডটা ইউজ করব সেখানে আমরা আওয়ার ফর্মটা ইউজ করব। এবার দেখা গেল আমি সেন্টেন্সটা লিখলাম ইউ অ্যান্ড সি লিখলাম, আই এবার আমি লিখলাম না, তখন সেখানে আমি কি লিখব, যদি ইউ অ্যান্ড সি শুধুমাত্র লিখি এবং আই যদি শব্দটা না লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, ইয়র লিখব। এবার দেখা গেল যে তোমার ইউ নেই আইও নেই, হি সি দে এরকম কিছু লেখা আছে, থার্ড পার্সনের সমস্ত কিছু, হি লেখা আছে সি লেখা আছে, তখন সেই ক্ষেত্রে কি লিখবো আমরা, দেয়ার লিখবো, যে হি অ্যান্ড সি হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। তাহলে বুঝতে পারলে যে একটা সেন্টেন্স যখন আমরা ফর্ম করছি বা আমাদের সেন্টেন্সে আইডেন্টিফাই করার জন্য বলা থাকছে তখন আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে কি, এই প্রোনাউনের অর্ডারটা লক্ষ্য করতে হচ্ছে যে সেন্টেন্সটা নেগেটিভে আছে না পজিটিভে আছে, আমাদের জন্য নর্মাল সেন্টেন্স কিনা সেটা। তখন প্রোনাউনের অর্ডার লক্ষ্য করব, ভার্ব আমরা লক্ষ্য করব, আর এই যে দেখো মেন ভার্বের পরে যে প্রোনাউনটা বা যে ওয়ার্ডটা আমাদের বসছে সেটাও আমরা লক্ষ্য করব যে সেটা ঠিক দেওয়া আছে কিনা। এবার দেখো নেক্সট সেন্টেন্স, এখানে আমি প্রথমে ইউ লিখেছিলাম, শেষে আই লিখেছিলাম, কিন্তু এখানে আমি লেখার সময় সেম জিনিস কি করেছি, আইকে প্রথমে লিখে দিয়েছি।
আই ইউ অ্যান্ড হি আর ক্রিমিনালস লিখেছি আমি। ঠিক আছে, এটা তো আমি বুঝলাম বহু বচনের ভার্ব বসেছে, আর এটা বুঝলাম আমি মানে প্লুরাল নাউন দেওয়া আছে। বাট আমি আই এখানে কেন লিখলাম? একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন বলছি আই ইউ অ্যান্ড হি আর ক্রিমিনালস, ক্রিমিনালস কথাটা শুনে আমাদের মানে কি মনে হচ্ছে? আমাদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আমাদের জন্য। অবভিয়াসলি এটা একটা নেগেটিভ কথা। হ্যাঁ, নট বসালে যে শুধু নেগেটিভ হবে তেমন কিন্তু নয়, কথাটা আমাদের মানে ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছে। দ্যাটস ওয়াই যখন নেগেটিভ কোনো কথা হবে, যেটা শুনে মনে হবে যে না আমাদের জন্য এটা ভালো কথা নয়, খারাপ দিক ইন্ডিকেট করছে, তখন আমরা প্রোনাউনের যে ফর্মটা ইউজ করব সেটা হচ্ছে কি, দেখো আমি প্রথমে লিখেছি ফার্স্ট পারসন, আমি শুধুমাত্র এখানে ওয়ান লিখছি, তারপর লিখলাম সেকেন্ড পারসন, তারপর লিখেছি থার্ড পারসন। তাহলে যখন পজিটিভ বা নর্মাল কথা বলবো তখন আমাদের সেন্টেন্সের অর্ডার হবে 2, 3, 1। আর যখন আমরা নেগেটিভ কথা বলবো, যেটা আমাদের জন্য ভালো কথা নয়, তখন আমাদের যে প্রোনাউনের ফর্ম সেটা হবে 1, 2, 3। তাহলে এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেক এক্সামে জিজ্ঞেস করে যে কোথায় এরর আছে, তখন আমরা বুঝতে পারি না, কনফিউজ হয়ে যায়। এবং আরেকটা জিনিস দেখো যে প্রোনাউনের কিন্তু অসংখ্য রুলস আছে। আজকে আমি যেটা তোমাদের জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো, এবং যেসব জায়গায় আমাদের সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট হয় সেই রুলসগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। তাহলে নেক্সট রুল দেখি কি বলছে। রুল নাম্বার 2 এ দেখো আমি এখানে কি লিখেছি, লেট হি গোজ। সেন্টেন্সটা শুনে কি মনে হচ্ছে যে কারেক্ট লিখেছি না মানে ইনকারেক্ট লিখেছি? তাহলে যদি ইনকারেক্ট হয় বা কারেক্ট হয়, কেন কারেক্ট বা ইনকারেক্ট? দেখো লেট হি গোজ আমি এখানে লিখেছি, এই সেন্টেন্স অনুযায়ীতে আমি বুঝতে পারছি গোয়ের পাশে ইএস লিখেছি, তার মানে হয়তো আমি এটা কারেক্ট লিখেছি। বাট আমাদের এখানে আমি বলছি প্রোনাউনের কথা, রুলস অফ প্রোনাউন শিখবো আমরা। এবার দেখো লেট শব্দটা যখন আমাদের থাকবে সেন্টেন্সের মধ্যে ইউজ করা, তখন আমি এখানে এই যে সাবজেক্টিভ ফর্ম, পজেসিভ, আমাদের যে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সেটা কিন্তু আমরা লিখবো না যে লেট হি গোজ। লেট শব্দটা যখনই দেখবো আমাদের সেন্টেন্সে ইউজ করা আছে, তারপরে যে প্রোনাউনটা আসবে, আমাদের সাবজেক্টটা আসবে, যদি প্রোনাউনের ফর্ম ইউজ করতে হয়, তাহলে আমরা কি লিখবো এখানে, অলওয়েজ অবজেক্টিভ ফর্ম লিখবো, লেট হিম। তাহলে হিম কথাটা দেখে, শব্দটা দেখে তোমরা বুঝতে পারছো যে হিমের পরে কিন্তু কোনোদিনও গোজ হয় না। তাহলে আমাদের কি লিখতে হবে, লেট হিম গো। তাহলে আমরা জানতে পারলাম যে উপরে যে লেট হি গোজ লিখেছিলাম সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তা আমরা কি জানলাম লেট হিম গো। লেট শব্দটা দেখে আমরা এখানে যে প্রোনাউন আসবে সেই প্রোনাউনটার আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করব। এবার নেক্সট রুল দেখি। রুল নাম্বার 3 দেখো আমি লিখেছি আই ইট অ্যাজ ফাস্ট অ্যাজ হিম। আমি তার মতোই দ্রুত খেতে পারি। আবার একবার লিখেছি আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হিম। আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা তাকে ভালোবাসি। দুটো সেন্টেন্সের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, মানে কোনটা মনে হচ্ছে যে আমি ঠিক লিখেছি কি লিখিনি? আর যদি ঠিক না লিখে থাকি বা ঠিক লিখে থাকি তাহলে কেন? দেখো এখানে আই ইট, আমি খাই, বা অ্যাজ ফাস্ট অ্যাজ হিম, মানে আমি তার মতোই দ্রুত খেতে পারি। এখানে দেখো আমি কম্পেয়ার করছি, তুলনা করছি দুটো কিন্তু আলাদা আলাদা ব্যক্তির সাথে, মানে নমিনেটিভ কেসের সাথে। আমরা নমিনেটিভ যে ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, আমরা জানি নমিনেটিভ ফর্মের আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমি দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে তুলনা করছি, একজনকে আরেকজনের সাথে তুলনা করছি। তাহলে নমিনেটিভ ক্ষেত্রে যখন আমরা তুলনা করব এবং সেন্টেন্সের মধ্যে আমাদের অ্যাজ অথবা দেন কথাটা লেখা থাকবে, তুলনা করার ক্ষেত্রে যখন অ্যাজ বা দেন লেখা থাকবে, তখন আমরা কি করব, এই যে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম বসিয়ে রেখেছি সেটা লিখব না, তখন আমি কি লিখব, অ্যাজ হি। যেহেতু দেখো আই আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে ইউজ হয়, হিও আমাদের এখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে ইউজ হয়, তাহলে দুটো যখন নমিনেটিভ, মানে দুটো ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাথে বা দুটো ইন্ডিভিজুয়াল কোনো জিনিসের সাথে যখন আমরা তুলনা করব একে অপরের সাথে, তখন আমরা কিন্তু অ্যাজ যদি লেখা থাকে সেক্ষেত্রে আমরা কি লিখব না, অবজেক্টিভ যে ফর্মটা রয়েছে সেটা আমরা লিখব না। তাহলে তুলনা করার সময় সবসময় তোমাদের মনে রাখতে হবে যে অ্যাজ থাকলে আমরা কি লিখব, নমিনেটিভ ফর্মটা লিখব। এবার আমি যেমন বললাম যে অ্যাজ বা দেন থাকে, এখানে সাপোজ লেখা থাকলো আই ইট ফাস্টার দেন লিখলে আমি সেখানে কি লিখব, দেন হি। হিম কিন্তু আমি লিখব না। এবার এখানে দেখো
আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ হিম, আমি তোমাকে ভালোবাসি অ্যাজ মাচ অ্যাজ হিম, মানে তার মতোই, মানে তাকে আমি যতটা ভালোবাসি তোমাকেও ভালোবাসি। দেখো এইটুকু সেন্টেন্স যদি লক্ষ্য করো, ইউটা কি হচ্ছে, আমি ইউকে তুলনা করছি, মানে আমি দুজনকে কতটা ভালোবাসি সেটা বোঝাচ্ছি। তাহলে ইউটা আমি অবভিয়াসলি ডেফিনেটলি এটা হচ্ছে আইটা হচ্ছে আমার কি সাবজেক্টিভ ফর্ম, আর এখানে আমাদের ইউটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। তাহলে আমি ইউকে কম্পেয়ার করছি যে আমি দুজনকে ভালোবাসছি আর দুজনকেই সেম ভালোবাসছি। তাহলে এই যে অবজেক্টিভ ফর্ম পেলাম, আর এখানে আমি হিম বলছি, সেই হিমটাও হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম, মানে আমি দেখাচ্ছি আমি সাবজেক্ট কিন্তু এখানে একটাই, আই একেও ভালোবাসছি একেও ভালোবাসছি। তাহলে আমরা এই সেন্টেন্স থেকে বুঝতে পারলাম যে যখন এক সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্টিভ ফর্মের সাথে কম্পেয়ার করা হবে, ইউ অ্যান্ড হিম দুটো অবজেক্টিভের সাথে যখন আমরা কম্পেয়ার করব, তখন অ্যাজ মাচ অ্যাজ বা দ্যান এই সমস্ত কিছু যদি থাকে তাহলে সেখানে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে বুঝতে পারলে যে এখানে কেন হিম হবে না আর এখানে কেন হিম হবে। এখানে আমি কম্পেয়ার করছি দুটো সাবজেক্টের সাথে, দুটো নমিনেটিভ ফর্মের সাথে, বাট ইন সেকেন্ড সেন্টেন্স আমরা কম্পেয়ার করছি দুটো অবজেক্টিভ ফর্মের সাথে। এই সেন্টেন্সটা যদি আমি বিশ্লেষণ করে লিখি তাহলে কি হবে, আই লাভ ইউ অ্যাজ much as I love him, মানে দেখো এখানেও এটা অবজেক্ট হিসাবে আসছে, এখানেও অবজেক্ট হিসাবে আসছে, যেহেতু দুটো অবজেক্টের মধ্যে কম্পেয়ার করছি দ্যাটস ওয়াই এখানে আমাদের হিমটা হচ্ছে কারেক্ট আর ওপরের হিমটা হচ্ছে ইনকারেক্ট, যেহেতু দুটো নমিনেটিভ। এবার রুল নাম্বার 4 আমরা দেখব। রুল নাম্বার 4 দেখো, আমি এখানে লিখেছি আওয়ার্স কান্ট্রি ইজ এ গ্রেট কান্ট্রি, আমাদের দেশ হয় একটা গ্রেট কান্ট্রি, মানে মহান একটা দেশ, মহৎ দেশ। এখানে দেখো আমি লিখেছি আওয়ার্স কান্ট্রি। আওয়ার্স শব্দটা দেখে তোমরা বুঝতে পারছো সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি কি আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, যেমন আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখানে দেখো আওয়ার্স শব্দটা পজেসিভ প্রোনাউন। বাট প্রবলেমটা হচ্ছে যে আমি এই পজেসিভ প্রোনাউন লিখেছি, তারপরে লিখেছি আওয়ার্স কান্ট্রি ইজ এ গ্রেট কান্ট্রি, তাহলে এই সেন্টেন্সটা কি আমরা ঠিক লিখেছি? পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো আর নাউন হয় না, এক্সট্রা নাউন আমাদের বসানোর দরকার হয় না, কারণ পজেসিভ প্রোনাউনটাই অলরেডি এই নাউনকে নিয়ে কাজ করে ফেলছে। দ্যাটস ওয়াই আমাদের কী করতে হয় না, পজেসিভ প্রোনাউনের পরে আর এক্সট্রা আমাদের নাউন বসাতে হয় না। যদি আমরা লিখি আওয়ার্স কান্ট্রি তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আবার যদি আমি লিখতাম এখানে এসটা যদি না লিখতাম, যদি লিখতাম আওয়ার কান্ট্রি, তাহলে ঠিক হতো। বিকজ আমি এখানে লিখেছি আওয়ার্স, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো না, কান্ট্রি কথাটা লিখবো না। কান্ট্রি যখন বাদ দেবো আমি, আওয়ার্স ইজ এ গ্রেট কান্ট্রি, তখন হবে সেন্টেন্সটা আমাদের কারেক্ট। তাহলে আমরা কি জানলাম, পজেসিভ প্রোনাউনের পরে আমরা কখনো এক্সট্রা অতিরিক্ত নাউন বসাবো না, পজেসিভ প্রোনাউনটা অনলি বসালেই আমাদের সেই কথাটা বলা হয়ে যাবে। নেক্সট রুল 5। রুল নাম্বার 5-এ দেখো আমি লিখেছি ভার্চু অ্যান্ড ভাইস অফার দেমসেলভস ফর ইয়োর চয়েস, দিস লিডস টু মিজারি, দ্যাট লিডস টু হ্যাপিনেস। এখানে ভার্চু এবং ভাইসের কথা বলছে। ভার্চু মানে তোমরা জানো ভালো কাজ, ভাইস মানে খারাপ কাজ বা মন্দ কিছু, এবং দিস এবং দ্যাট, এই যে দিস এবং দ্যাট এই দুটো ওয়ার্ড দিয়ে অলরেডি ভার্চু অ্যান্ড ভাইসকে কিন্তু আমাদের ইন্ডিকেট করছে, বাট দিস শব্দ দিয়ে ভার্চুকে ইন্ডিকেট করছে না, ভাইসকে ইন্ডিকেট করছে। দ্যাট শব্দ দিয়ে কোনটাকে ইন্ডিকেট করছে আমরা কি করে বুঝবো? এই সমস্ত প্রোনাউনের ক্ষেত্রে আবার রুলস কি আছে। একটা জিনিস দেখো, দিস এবং দ্যাট যদি লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর যে পার্ট 1 ভিডিও সেখানে আমি বলেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোন কোনগুলো, এবং তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো পার্ট 1-এর, সেটা তোমরা দেখে নিতে পারো। এবার দেখো ভার্চু অ্যান্ড ভাইস অফার দেমসেলভ ফর ইউর চয়েস। একটা জিনিস দেখো, ভার্চু এবং ভাইস হচ্ছে দুটো নাম, কোনো একটা বস্তুর নাম, জিনিসের নাম অ্যান্ড এটসেট্রা। এবার দেখো নাউনকে আমি কি করেছি, অ্যান্ড দিয়ে জয়েন করেছি। যখন দুটো সিঙ্গুলার নাউনকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করব এবং পরে আরও তাদের এক্সটেনশন দরকার, মানে আরও বাড়িয়ে সেন্টেন্সটাকে লিখবো, তখন আমি কি লিখবো, ভার্চু অ্যান্ড ভাইস অফার দেমসেলভ ফর ইউর চয়েস, এটুকু তো ঠিক আছে। এবার এই দিস প্রোনাউনটা দিয়ে আমি ভার্চু না ভাইসকে বোঝাচ্ছি, তাহলে দিস প্রোনাউনটা দিয়ে আমি কি করছি, ভাইস বোঝাচ্ছি। মানে দেখো
এই যে পরের এই দুটো নাউনের মধ্যে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি দুটো নাউনের মধ্যে যে যখন পরের নাউনটা আমি বোঝাবো তখন আমি লিখবো দিস। এবার যখন দ্যাট বোঝাবো, দ্যাট বলতে কিন্তু আগের নাউনকে বোঝাবো, মানে ভার্চুর কাজ করছে এখানে। তাহলে আমরা কি বুঝলাম, দুটো সিঙ্গুলার নাউনকে যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে এবং তাদেরকে সেন্টেন্সে যখন আমরা অ্যাপ্লাই করব এবং সেন্টেন্সটাকে আরও এক্সটেন্ড করার দরকার পড়বে, এক্সটেন্ড করতে গিয়ে আমরা কি করব, দিস যদি লেখার দরকার হয় তাহলে দিস লিখবো আমি পরের সিঙ্গুলার যে নাউনটা থাকবে তার পরিবর্তে, এবং দ্যাট লিখবো আগের যে সিঙ্গুলার নাউনটা থাকবে তার পরিবর্তে। এবার দেখো, এটা তো হলো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। যদি বহুবচন থাকতো নাউনটা তাহলে কি হতো, ভার্চুজ বা হয়তো ভাইসেস যদি থাকতো তাহলে কি লিখতাম। সিমিলারলি দেখো, দিসের বদলে আমরা লিখে দিতাম এখানে দিস এবং দ্যাটের বদলে লিখে দিতাম দোজ। তাহলে বহুবচন করলেও আমরা সেম জিনিস লিখলাম, দিসের বদলে দিস এবং দ্যাটের বদলে দোজ। আবার দেখো, যখন আমরা জানতে পারছি যে দ্যাট হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অনেক সময় যদি সেম নাউনের সাথে কম্পেয়ার করা হয়, যেমন ধরো আমি কলকাতার ওয়েদার বলছি বা দার্জিলিংয়ের ওয়েদার বলছি, দুটো ওয়েদার মানে এখানকারও ওয়েদার বলছি, দার্জিলিংয়েরও ওয়েদার বলছি, মানে সেম নাউনের সাথে আমি কম্পেয়ার করছি, দুটো ওয়েদারের সাথে কম্পেয়ার করছি। তখন আমি বলতে পারি যে দ্য ওয়েদার অফ দার্জিলিং ইজ বেটার দ্যান দ্য ওয়েদার অফ কলকাতা। নিশ্চয়ই আমি এরকম বলবো, কিন্তু প্রথমে যখন আমি বলছি যে দ্য ওয়েদার অফ দার্জিলিং, একবার ওয়েদার অফ বললাম, ইজ বেটার দ্যান যখন বলছি, আবার যখন কম্পেয়ার করছি তখন আমরা কি করব, দ্যান ওয়েদার অফ কলকাতা না বলে আমরা বলবো দ্যাট অফ। তাহলে দ্যাটটা আমরা কি ক্ষেত্রে আবার ইউজ করতে পারছি, যে সিমিলার নাউনকে যখন আমরা কম্পেয়ার করব, দুটো একই নাউনকে মানে সেম ক্লাসযুক্ত নাউনকে যখন কম্পেয়ার করব, একের সাথে অন্যের যখন কম্পেয়ার করব, সেক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব। এবার দেখব আমরা রুল নাম্বার 6। রুল 6-এ দেখো আমি লিখেছি ইচ অফ দ্য 2 স্টুডেন্টস ওয়াজ অনেস্ট, এভরি ওয়ান অফ দ্য 5 স্টুডেন্টস ওয়াজ অনেস্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইচ অফ দ্য লিখেছি, প্রত্যেক স্টুডেন্টের কথা বলেছি। এখানে আবার আমি বহুবচন লিখেছি, এখানেও বহুবচন লিখেছি, বাট এখানে কেন আমি সিঙ্গুলার ভার্ব লিখেছি। এই ভার্ব দুটো কিন্তু সিঙ্গুলার ভার্ব, কিন্তু কেন? আমরা ইচ এবং এভরিওয়ান যদি একটু লক্ষ্য করি এবং মনে করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়ার সময় আমরা বলেছিলাম ইচ, এভরিওয়ান এই সমস্ত ওয়ার্ডগুলো অলওয়েজ সিঙ্গুলার হিসাবে ইউজ হয় এবং তারা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেই। তাহলে তো আমি বুঝলাম যে এরা সিঙ্গুলার ভার্ব নেই, ইচ এবং এভরিওয়ান, দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখেছি, সিঙ্গুলার ভার্ব লিখেছি। বাট আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তার আগে যে নাউনটা বসেছে, ভার্বের আগে নাউনটা বসেছে, সেটা কিন্তু আমাদের বহুবচন, মানে আমাদের প্লুরাল নাউন হলেও আমাদের ভার্বটা অলওয়েজ সিঙ্গুলারে বসাতে হবে। আর আরেকটা জিনিস দেখো, ইচ যখন লিখছি আমি, তখন আমি দুজনের মধ্যে কম্পেয়ার করছি, হ্যাঁ দুজনের কথা বলছি। ইচ অফ দ্য 2 স্টুডেন্টস ওয়াজ অনেস্ট, মানে দুজনের মধ্যে প্রত্যেকেই অনেস্ট। ইচ যখন আমি বলবো তখন আমি দুজনকে বোঝাবো, দুজনের মধ্যেকার কথা বলার জন্য আমরা ইচ ইউজ করব। এবং এভরিওয়ান যখন করব তখন 2-এর অধিক, এখানে দ্যাটস ওয়াই আমি এখানে 5 লিখেছি। তাহলে ইচ এবং এভরিওয়ানকে আমি এটা 2-এর জন্য এবং এটা 2-এর অধিক ইউজ করার জন্য আমরা ব্যবহার করব। এবার দেখো, এখানে আমি তো বললাম তোমাদের সিঙ্গুলার ভার্ব এবং আমাদের নাউনটা হবে বহুবচনের নাম। এবার আমরা নেক্সট রুলে শিখবো আর কি এক্সেপশনাল রুলসগুলো আছে। এখানে দেখো রুল নাম্বার 7-এ তোমাদের জন্য কিছুগুলো শব্দ লিখেছি, যেমন এনজয়, প্রাইড, অ্যাবসেন্ট, ইন্ট্রোডিউস, বিজি, অ্যাভেল, অ্যাড্রেস, হার্ট, রিজাইন, অ্যাপ্লাই, অ্যাসার্ট। এই শব্দগুলো কেন আমি লিখেছি? এই শব্দগুলো লিখেছি আমি রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝানোর জন্য, যে রিফ্লেক্সিভ প্রোনাউন এই শব্দগুলোর কতটা ভূমিকা রয়েছে। উপরে যে শব্দগুলো দেখো, এনজয়, প্রাইড, অ্যাবসেন্ট, ইন্ট্রোডিউস, বিজি, অ্যাভেল, অ্যাড্রেস, হার্ট, রিজাইন, অ্যাপ্লাই, অ্যাসার্ট, এই সমস্ত ওয়ার্ড যদি তোমার সেন্টেন্সে ইউজ করা থাকে, কোনো সেন্টেন্সে সাপোজ দেখা গেল লেখা আছে আই এনজয়, আমি আনন্দ করছি, বা আর কিছু আই এম এনজয়িং এরকম কিছু লেখা আছে, তখন তোমাকে 100% শিওর হতে হবে যে এই শব্দগুলো দেখলেই তুমি সেই সেন্টেন্সে ভেবে নেবে যে এই সেন্টেন্সের মধ্যে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি আমরা জানি, সেলফ যুক্ত ওয়ার্ডকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন আমি আমার পার্ট 1 ভিডিওতেও ডিসকাস করেছি। এবার তো হলো দেখো, এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা ভালো করে
মনে রেখে নিতে পারো এবং তোমরা শেয়ার হতে পারো যে কোন কোন শব্দ আমাদের সেন্টেন্সের মধ্যে পাওয়া গেলে অবশ্যই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো। আর নেক্সট দেখো, ওপেন, সেল, ওয়াজ, ড্রেস, সেভ, ফিল, হাংরি, এই সমস্ত ওয়ার্ড যদি আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু কি করব না, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। এই শব্দগুলো মানে অলওয়েজ ভার্ব হিসেবে ইউজ হয় এবং এই ভার্বগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। যেমন সাপোজ ধরো এখানে ওপেন লেখা আছে, আই ওপেন লিখলাম, এবার দেখা গেল দ্য ডোর লেখা আছে বা আর কিছু, আমি আই ওপেন মাইসেলফ তো লিখতে পারি না যে আমি নিজেকে ওপেন করলাম, বা এখানে ওয়াশ লেখা আছে লিখলাম আই ওয়াশ মাইসেলফ, আমি নিজেকে ধুতে পারি না বা পরিষ্কার করতে পারি না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই তাহলে আমরা সেই ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না। আর এগুলো যখন থাকবে তখন আমরা ডেফিনেটলি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। রুল নাম্বার 8, রুল নাম্বার 8-এ দেখো আমি লিখেছি এভরিবডি হ্যাজ দেয়ার ওন আইডিয়াজ ওয়ান দ্য সাবজেক্ট। এভরিবডি হ্যাজ দেয়ার ওন আইডিয়াজ অন দ্য সাবজেক্ট, এখানে আমি সেন্টেন্সটা আমাদের ঠিক রয়েছে না ভুল রয়েছে। দেখো এভরিবডি হ্যাজ কেন আমি লিখলাম, দেয়ার কেন লিখলাম, রিজনটা কি? আর এভরিবডি যখন আমি বলছি তখন তো প্রত্যেককে বোঝাচ্ছে, অনেক কথা বলছে, বাট কেন আমাদের ভার্বটা বসেছে সিঙ্গুলার ভার্ব কেন? দেখো এভরিবডি, সামবডি, নোবডি এই সমস্ত শব্দ যদি আমরা বসাই, ইনডেফিনিট প্রোনাউন যখন আমরা বসাবো, অনির্দিষ্ট করে যখন কোনো কিছু আমাদের বোঝাবে তখন আমরা অলওয়েজ কি করব, তার পাশে যে ভার্বটা ইউজ করব সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এবং এখানে দেখো যেহেতু আমাদের এটা সিঙ্গুলার সেন্সে ইউজ করছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে লিখবো হিজ। এভরিবডি হ্যাজ হিজ ওন আইডিয়াজ অন দ্য সাবজেক্ট, দেয়ার কিন্তু লিখবো না, দেয়ার এখানে আমাদের ভুল। এভরিবডিকে আমরা কি করব, সিঙ্গুলার কনসিডার করব। এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি এই সমস্ত ওয়ার্ড যখন আমাদের সেন্টেন্সে অ্যাপ্লাই করা থাকবে তখন আমরা কি লিখবো, হিজ, হার, হিমসেলফ এই সমস্ত শব্দগুলো আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করব। আর যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে এনিথিং, যখন এনিথিং, এভরিথিং এই সমস্ত শব্দ ইউজ করা থাকবে তখন আমরা কি করব, তখন এই যে এখানে যখন প্রোনাউন ইউজ করার দরকার পড়বে ভার্বের পরে তখন সেক্ষেত্রে আমরা ইট ইউজ করব, ইটস। আর এখানে আমরা কি করব, তাহলে আমরা জানলাম ইনডেফিনিট প্রোনাউনের পরে আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব এবং যে এখানে প্রোনাউনটা ইউজ করব সেই প্রোনাউনটা হবে আমাদের যে অবজেক্টিভ ফর্ম, মানে যেমন হি, হিমসেলফ, হার এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব। এবার আমরা যেমন ধরো কিছু কিছু প্রোনাউন রয়েছে, যেমন ধরো সাম, আই হ্যাভ সাম বুক, আমি বললাম আই হ্যাভ সাম বুক, এই যে বুক বললাম, সাম ইউজ করছি এবং পাশে আমি সাথে সাথে বলছি বুক, সেই ক্ষেত্রে কিন্তু আমি সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলছি। যখন সাম প্রোনাউনটা আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আই হ্যাভ সাম বুকস, মানে সাম ওয়ার্ডটা ইউজ করলে আমাদের যে তারপরে যে নাউনটা আসবে সেটা আমরা কি করব, বহু বচনে লিখব। আর আরেকটা জিনিস দেখো, সাম শব্দটা মানে একটা মানে যখন আমি ইউজ করে বললাম যে আই হ্যাভ সাম বুকস, সেই সেন্টেন্সটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, মানে তুমি পজিটিভলি একে নিতেই পারো। এবার দেখা গেল আমি বললাম আই হ্যাভ নট এনি বুক, আই হ্যাভ নট এনি বুক, আমি যখন এনি ইউজ করছি তখন আমি কি করলাম, মানে নট ইউজ করছি, সেই ক্ষেত্রে আমরা কি করছি, সেন্টেন্সে এনি ইউজ করছি। যখন তোমার সেন্টেন্সে এনি ইউজ করা থাকবে তখন তোমাকে ভাবতে হবে এই সেন্টেন্সটা আমাদের কি আছে, নেগেটিভ সেন্সে বলা আছে। যখন পজিটিভ সেন্সে বলছি, কিছু ইউজ করছি, তখন আমি সাম বলছি। এবার যখন আমি নেগেটিভ সেন্টেন্স বলছি তখন সেক্ষেত্রে আমরা এনি ইউজ করছি। বা নেক্সট সেন্টেন্সের রুলসগুলো দেখি। রুল নাম্বার 9-এ দেখো আমি লিখেছি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বার্ডটা দেখে তোমরা বুঝতে পারছো প্রোনাউনের মধ্যে আমি বার্ড লিখেছি, দ্যাট মিনস এখানে আমি কিন্তু রিলেটিভ প্রোনাউনের কথা বলছি। এখানে বার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। আমি প্রোনাউন পার্ট 1 ভিডিওতে তোমাদের বলেছিলাম রিলেটিভ প্রোনাউন কোন কোন ওয়ার্ডগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে, যেমন হু, হোয়াট, হুইচ এই সমস্ত ওয়ার্ড, বাট
অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ হয়। এবং আমি আরও বলেছিলাম রিলেটিভ প্রোনাউনকে কেন কানেকটিভ প্রোনাউন বলা হয় বা কানেকটিভ কনজাংশন বলা হয়, আবার অ্যান্টিসিডেন্ট কাকে বলে, হু শব্দটা আমরা ব্যক্তির ক্ষেত্রে না বস্তুর ক্ষেত্রে ইউজ করব, হুইচ শব্দটা কোন ক্ষেত্রে ইউজ করব, দ্যাট শব্দটা কোন ক্ষেত্রে ইউজ করব। তো এখানে দেখো যেহেতু বাট এক্সেপশনাল একটা ওয়ার্ড, বাটকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করছি এবং আমরা এটাও জেনেছিলাম রিলেটিভ প্রোনাউন কিন্তু দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে বাট কীভাবে দুটো আলাদা সেন্টেন্সকে জয়েন করার ক্ষেত্রে ইউজ করছি আমরা এবং কিভাবে সে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। এখানে দেখো আমি লিখেছি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সটার মানে কি? বাট ওয়ার্ডটার নর্মাল মিনিং আমরা জানি, কিন্তু এখানে কি মানে, যে এখানে আমি বলছি যে পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার চাইল্ডকে ভালোবাসে না। যে তার সেন্টেন্সের মিনিংটা লক্ষ্য করো, আমি কি বলছি যে দেয়ার ইজ নো মাদার মানে পৃথিবীতে এরকম কোনো মা নেই বাট লাভস হার চাইল্ড, যে তার চাইল্ডকে শিশুকে ভালোবাসে না। তার মানে একটু একটু আমরা বুঝতে পারছি বাট শব্দটা আমরা যে এই শব্দটার পরিবর্তে ইউজ করছি। তাহলে ইংরেজিতে আমরা কি লিখব? বাট শব্দটা আমাদের কি বোঝাচ্ছে? হু ডু নট অথবা হু ডাজ নট। এবার দেখো, তাহলে আমরা যদি এখানে আমাদের বাটটা লেখা না থাকতো তাহলে সেন্টেন্সটা আমরা কি লিখতাম? দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই, যে কোনো মা নেই যে কিনা তার কি করে না, শিশুকে ভালোবাসে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের সেন্টেন্স যখন লেখা থাকবে, দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড বা দেয়ার ইজ নো ওয়ান হু বাট লাভ হার কান্ট্রি, হ্যাঁ, বা হিজ কান্ট্রি, যে এমন কেউ নেই যে সে তার দেশকে ভালোবাসে না, তখন এই ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই বাটটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করছে কি? হু ডু নট বা হু ডাজ নটকে মিন করছে। এবার বাট যখন তোমাদের লেখা থাকবে বা এরকম ধরনের কোনো সেন্টেন্স লেখা থাকবে এবং তোমাদের এরর কারেকশান করতে বলবে বা ডিটেক্ট করতে বলবে যে এখানে কোন ধরনের প্রোনাউন ইউজ করা রয়েছে, আদৌ কোনো এই সেন্টেন্সের মধ্যে কোনো প্রোনাউন আছে কি না, তখন তোমাদের এই রুলটা খেয়াল করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখলাম প্রোনাউনের কতগুলো রুল, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এবং আই হোপ আমি চেষ্টা করেছি তোমাদের সেই ডাউটফুল এরিয়াগুলো টাচ করার, যে সমস্ত এরিয়াতে আমাদের মোস্ট প্রবাবলি কনফিউশন হওয়ার মানে আশঙ্কা থাকে। আজকে তোমাদের এই ভিডিওটা বা আমার এই লেসনটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে প্রোনাউন রিলেটেড বা অন্য কোনো টপিক রিলেটেড, ইংলিশ গ্রামার রিলেটেড, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করো। তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি আমার প্রোনাউনের ফার্স্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমি তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ কানেক্টেড, কিপ গেইনিং নলেজ বিকজ নলেজ ইজ পাওয়ার।